বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের ধারাবাহিক যে টপিক, সেই টপিক্সের আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি এটি স্বাভাবিকভাবে আমরা কি এবং কেন করা হয় এই বিষয় সম্বন্ধে আমরা জানব। তোমরা হেডিংস দাও, দিস ইজ ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি এই শব্দটা নিয়ে গবেষণা এবং সর্বপ্রথম যিনি প্রবর্তন করেছিলেন তিনি হচ্ছেন মিখাইল সোয়েট। বিজ্ঞানী, কোন বিজ্ঞানী বলতো? দিস ইজ মিখাইল সোয়েট। মিখাইল সোয়েট, ওকে। মিখাইল সোয়েট ইনি যে কাজটা করলেন, তিনি হচ্ছে ক্রোমাটোগ্রাফি শব্দটা সর্বপ্রথম ব্যবহার করলেন। তো এখানে ক্রোমাটোগ্রাফি দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ক্রোমাটো আর একটা হচ্ছে গ্রাফ। ক্রোমাটো আর একটা গ্রাফ। ক্রোমাটো শব্দের অর্থ কালার, কালার মানে রং, আর গ্রাফ মানে দিস ইজ চিত্রণ, রং চিত্রণ। মূলত বিভিন্ন রংযুক্ত নমুনা থেকে তার উপাদান কালারগুলোকে অর্থাৎ রঙগুলোকে সেপারেশন পদ্ধতিই হচ্ছে ক্রোমাটোগ্রাফি। তার মানে আমরা এক কথায় বলতে পারি কালার সেপারেশন বা রং পৃথকীকরণ। পৃথকীকরণ, ওকে। তো ক্রোমাটোগ্রাফি রং পৃথকীকরণ এইটার আসলে মূলত উৎসটা কোথায়? আসলে ক্রোমাটোগ্রাফি করার প্রয়োজন পড়ে আমরা আমাদের ব্যবহার্য যে রঙিন বস্তুগুলো আমরা দেখতে পাই, যেমন আমাদের পোশাকে রং করার প্রয়োজন হয়, লাল নীল যে রঙগুলো করা হয় এইগুলো আসলে ক্রোমাটোগ্রাফিরই ফল। তাহলে এখন এই ক্রোমাটোগ্রাফির মূল উৎসই হচ্ছে উদ্ভিদ। কারণ আমরা মানুষ, আমরা প্রাণীরা, আমরা আসলে কিন্তু ওই রকম কালারফুল না, কিন্তু উদ্ভিদের বিভিন্ন অংশ কালারফুল আছে। যেমন তোমাদেরকে যদি আমি এইটুকু কথা বলি যে তোমরা কি পাতাবাহার কখনো দেখেছো? পাতাবাহারের গাছ, একটা পাতাবাহারের পাতাতে কিন্তু অনেক ধরনের কালার থাকে, সাদা থাকে, নীল থাকে, সবুজ থাকে, হলুদ টাইপের কালার থাকে। আবার এক ধরনের কচু গাছের পাতাতে ফোটায় ফোটায় বিভিন্ন ধরনের কালার দেওয়া থাকে, লাল, সাদা, এ জাতীয় কালার, রঙের সমাহার। আবার যদি তোমাদেরকে এইটুকু বলি যে কি, যদি ফুলের কথা বলি, তোমরা নিশ্চয়ই ফুলগুলো বিভিন্ন কালারের হয়। যেমন জবা ফুল যে কালারের হয় সেখান থেকে এক ধরনের কালার পিগমেন্ট আমরা পেতে পারি। গাজর এক ধরনের কালার হয়, গাঁদা ফুল এক ধরনের, বেলি ফুল এক ধরনের, আছে না বলো তো? বিভিন্ন ধরনের ফুল, এমনকি পদ্ম ফুল, শাপলা ফুল, এগুলোও কিন্তু এক একটা কালার বহন করে। তাহলে আমরা এইটা যদি বলি, যেমন উদ্ভিদের যে সবুজ পাতা, এই পাতার আবার বিভিন্ন ধরনের কালার যেগুলো হয় তাদের মধ্যে কি কি থাকে? সবুজের জন্য দায়ী যেটা হচ্ছে সেটার নাম হচ্ছে ক্লোরোফিল, এছাড়াও থাকে জ্যান্থোফিল, তাই না বলো তো? তাহলে এই যে আমরা পাতার মধ্যে থেকে যে ক্লোরোফিল এবং জ্যান্থোফিল এই দুটাকে যদি সেপারেট করতে চাই তাহলে আমরা কিন্তু ইজিলি পারবো না। তাহলে আমাদেরকে কোনো একটা পদ্ধতি অনুসরণ করতে হবে, সেই পদ্ধতিটাই হচ্ছে কি ক্রোমাটোগ্রাফি। মনে করো এরকমটা দিয়েছি তোমাকে, আমি দুধ চা দিয়েছি তোমাকে। তো দুধ চায়ের মধ্যে কি কি আছে? এক নম্বর কথা, লিকার আছে, অর্থাৎ লালচে কালো লিকার যেটা, এবং দুধের কালার হচ্ছে কি সাদা। তো তোমাকে আমি দুধ চা দিয়েছি, এবার আমি তোমাকে হোমওয়ার্ক দিলাম, আমাকে দুধ চা থেকে লাল চার দুধটাকে সেপারেশন করে দাও। তুমি সেটা কিভাবে করবে? এটা তো আদারওয়াইজ পারা সম্ভব না। তাহলে আমাদেরকে এটাকে কি করতে হবে? ক্রোমাটোগ্রাফির প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। এবং ক্রোমাটোগ্রাফির এই পদ্ধতি অ্যাপ্লাই করার পর আমরা একটা কন্টেনারে হচ্ছে লাল চা আলাদা হবে আর দুধ আরেকটাতে আলাদা হবে। জাস্ট বোঝানোর জন্য এটা বললাম। তাহলে আমাদের কি হবে? একাধিক কালারযুক্ত কোনো নমুনা থেকে, একাধিক কালারযুক্ত কোনো নমুনা থেকে, অর্থাৎ যে নমুনার মধ্যে অনেকগুলো কালার মিশ্রিত হয়ে আছে, তোমার কাজ হবে কি সেখান থেকে প্রত্যেকটা কালারকে সেপারেটেড করা। তার মানে কি এই সেপারেট করতে গেলে তাহলে আমাদের নিশ্চয়ই ক্রোমাটোগ্রাফির বিভিন্ন পদ্ধতি অনুসরণ করতে হবে, কারণ এক এক ধরনের পদার্থের ক্ষেত্রে এক একটা ক্রোমাটোগ্রাফি আমরা কি প্রয়োগ করতে পারবো। তাহলে এবার আমরা দেখে নিতে চাই যে ক্রোমাটোগ্রাফি আসলে কোনগুলো কোনগুলো আমাদের জন্য প্রযোজ্য। যেমন ক্রোমাটোগ্রাফির মধ্যে আমরা পেতে পারি, প্রথমত হচ্ছে লিখো বন্টন বা বিভাজন। আচ্ছা, প্রথমে লিখো অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। অধিশোষণ, অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। আর আরেকটা লিখতে পারি আমরা, দিস ইজ বিভাজন ক্রোমাটোগ্রাফি। বিভাজন বা বলতে পারি বন্টন ক্রোমাটোগ্রাফি। ওকে, অধিশোষণ ক্রোমাটোগ্রাফি এবং বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফি।
এবারে এদের আবার বিভিন্ন ভাগ আছে, যেমন অধিশোষণ ক্রোমাটোগ্রাফির মধ্যে আমরা যেটা যেটা পাবো, 1 নম্বর লিখো, দিস ইজ কলাম ক্রোমাটোগ্রাফি, কলাম ক্রোমাটোগ্রাফি। অ্যান্ড 2 নম্বরে হচ্ছে কি, দিস ইজ পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। সংক্ষেপে আমরা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, অর্থাৎ এটাকে সংক্ষেপে বলা হয় টিএলসি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। এবার বিভাজন ক্রোমাটোগ্রাফির মধ্যেও আছে 2 ধরনের। প্রথম আমরা এটাকে যদি বলি, দিস ইজ লিখতে পারো তোমরা, দিস ইজ পেপার ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি। আর 2 নম্বরে হবে কি, দিস ইজ গ্যাস ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফি। এদেরকে সংক্ষেপে পেপার ক্রোমাটোগ্রাফিকে পিসি দিয়ে প্রকাশ করা হয়, গ্যাস ক্রোমাটোগ্রাফিকে জিসি দিয়ে প্রকাশ করা হয় সংক্ষেপে। হ্যাঁ, কলাম ক্রোমাটোগ্রাফি এটাকে যদি প্রকাশ করতে চাও, সিসি, কলাম ক্রোমাটোগ্রাফি। ওকে, অ্যান্ড দিস ইজ টিএলসি, মানে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি বা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। তো এইগুলোর মধ্যে আমাদের স্বাভাবিকভাবে সিলেবাস অধিভুক্ত যেটা আমাদের, সেটা হচ্ছে কি, এক কলাম ক্রোমাটোগ্রাফি আর একটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি। এই দুটো সম্বন্ধে আমরা বিস্তারিত অধ্যয়ন করব ইনশাল্লাহ। তো এখন আমরা মূলত চলে যাচ্ছি যে আমাদের এই যে কলাম ক্রোমাটোগ্রাফি, এটার সেপারেশন পদ্ধতিটা কি, আসলে এটা ল্যাবরেটরিতে কিভাবে কাজ করে, প্রয়োজনীয় যন্ত্রপাতি কি, এবং এর মূলনীতি কি, এবং এটার ফলাফলটা কি, সেইটা সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো ইনশাল্লাহ। ক্রোমাটোগ্রাফি অ্যাপ্লাই করতে গেলে এক্ষেত্রে 2টি মাধ্যম দরকার হয়। 2টি মাধ্যম ক্রোমাটোগ্রাফিতে, একটা হচ্ছে স্থির মাধ্যম, ওকে, এইটাকে আমরা অধিশোষক বলে থাকি, অধিশোষক, অর্থাৎ এর মধ্যে নমুনাগুলো শোষিত হয়। এবং আরেকটা হচ্ছে সচল মাধ্যম, ওকে, বা চলনশীল মাধ্যম বলা হয়। তো এটা আমাদের 2টি মাধ্যম, একটা স্থির মাধ্যম আর একটা সচল মাধ্যম। বিষয়টা কি সেটা আমরা একটু দেখব। তো প্রথমত আমরা যেহেতু কলাম ক্রোমাটোগ্রাফি পড়ছি, তাহলে এই কলাম ক্রোমাটোগ্রাফির পদ্ধতির জন্য আমাদের একটা কলাম দরকার হয়। সেপারেশন, পৃথকীকরণ, যে ফানেল বা কলাম, সেটা বুলেটের মতো বা তার চাইতে একটু অবিকল ওই রকম জাতীয়। কেমন, আমি একটু বোঝানোর চেষ্টা করছি, খেয়াল করো। আগে কলাম প্রস্তুত করে নিতে হয়। কলাম প্রস্তুতির জন্য এইরকম এক ধরনের কলাম, দিস ইজ বুলেটের মতোই সিস্টেম থাকে। হ্যাঁ, এক্ষেত্রে এখানে আমরা মানে প্রয়োজনীয় জিনিসপত্র এই দিক দিয়ে আমরা ঢালতে পারবো। তো এটাতে আমাদের এই কলাম প্রস্তুতির জন্য স্থির মাধ্যম হিসেবে, অর্থাৎ অধিশোষক হিসেবে যাদেরকে ব্যবহার করা হয় তাদের মধ্যে আছে, দিস ইজ অ্যালুমিনা, আছে অ্যালুমিনা, Al2O3, অ্যালুমিনা। এছাড়া স্থির মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় সিলিকা জেল, দিস ইজ চক পাউডার। তারপরে ম্যাগনেসিয়া, ক্যালসিয়াম কার্বনেট, ওকে, এই জাতীয় আরো অনেক কিছুকেই আমরা স্থির মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি। এবার সচল মাধ্যম হিসেবে স্বাভাবিকভাবে ব্যবহার করা হয় সবচেয়ে সস্তা হিসেবে যেটা ব্যবহার করা হয় সেটা পানি। এছাড়াও ইথানল, অ্যাসিটন, ইথার, এই জাতীয় পদার্থগুলো সচল মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। কলাম প্রস্তুতির জন্য যে কাজটা করা হয়, প্রথমত আমরা যদি মনে করি এখানে কি করা হয়, এখানে প্রথমত এখানে একটু গ্লাস উল, তার মানে কাঁচের সুতা বা তুলা, এই জায়গাতে গুজে দেওয়া হয়। তার মানে এখানে যেন ছিদ্র না থাকে, এখান থেকে যেন চুইয়ে পড়তে পারে। অথবা স্পঞ্জ যদিও আমরা এখানে সিপি আকারে দিয়ে দিই, তাহলে ডাইরেক্ট পানিটা পড়বে না বা পদার্থ পড়বে না, সেটা চুইয়ে ছেঁকে পড়বে। ক্লিয়ার? এইবার এর মধ্যে কি করা হয় জানো? আচ্ছা বলো তো, তোমরা সুজি খেয়েছো কখনো, বা দই? সুজি বা দইয়ের কথা যদি চিন্তা করো, যখন দই গরম দুধ, চিনি বা আদার্স জাতীয় জিনিসপত্র দিয়ে রাখা হয় তখন কিন্তু টলটলে থাকে। কিন্তু আফটার মানে 6 ঘন্টা পর বা 7 ঘন্টা পর বা 12 ঘন্টা পর
নিশ্চয়ই এই টলটলে দুধ থাকে না, তখন সেটা থকথকে জেলির মতো দই হয়ে যায়। বাসায় যখন সুজি রান্না করা হয়, সুজি অথবা লাচ্চা সেমাইয়ের কথাও বলে দিতে পারি আমি, সুজি রান্না করলে হাঁড়িতে যখন থাকে দিস ইজ এটা টলটলে থাকে, তাই না বলো তো? কিন্তু সেইটাকে যদি আমরা একটু ঠান্ডা হতে দিই, শীতল হতে দিই, তাহলে এই সুজিগুলো জমে যায়, কিন্তু থকথকে হয়ে যায়, তাই না বলো তো? ঠিক তাই আমরা এখানে যে পদার্থগুলো দিয়ে আমরা দ্রবণ বানাবো, অর্থাৎ কি অ্যালুমিনা, সিলিকা জেল, চক পাউডার, ম্যাগনেসিয়া, এগুলোর যদি আমরা দ্রবণ বানিয়ে এখানে ঢেলে দিই, দিস ইজ এখানে সাপোজ ঢেলে দিলাম, তখন এখানে টলটলে দ্রবণ আসে। হ্যাঁ, আসার পর কিছু সময়ের মধ্যেই এইগুলো জমে তোমরা পেট্রোলিয়াম জেলি নিশ্চয়ই দেখেছো, পেট্রোলিয়াম জেলি দেখেছো নিশ্চয়ই। তাহলে পেট্রোলিয়াম জেলিটা কেমন? অর্ধ তরল জেলি, থকথকে, তাই না বলো তো? ঠিক তাই এই কলামের মধ্যে, এই কলাম বা এই যে এই টিউবের মধ্যে এই টলটলে যে জিনিসটা ঢেলেছিলাম সময়ের সাপেক্ষে, সেটা জমে অর্ধ তরল আকৃতির মানে কি একটা বস্তুতে পরিণত হয়। কিন্তু এদের মধ্যে আন্তকণা ফাঁকা স্থান থাকে, কিন্তু আন্তকণা ফাঁকা স্থান থাকার কারণে আমরা এখান থেকে যদি কোনো তরল বস্তুকে আমরা এখানে ঢেলে দিই, তাহলে এটা চুইয়ে 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 ডেফিনেটলি এদিক দিয়ে ফোটায় ফোটায় পড়বে। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে স্থির মাধ্যম এটাই হচ্ছে অধিশোষক। তার মানে এখানে যখন আমরা কোনো জৈব নমুনা, কালারফুল নমুনাগুলোকে আমরা এখানে ঢেলে দেবো, সেটা সরাসরি পড়বে না, বরং এইটার মধ্যে দিয়ে চুইয়ে চুইয়ে, তার মানে কি এখানে অধিশোষিত হবে, তারপরে আস্তে আস্তে সেপারেট হবে। ব্যাপারটা এরকম। তোমরা বাড়িতে দেখো, আমার এখানে যে পেনটা আছে, পেন আছে, এরকম এক ধরনের পেন আছে যার মধ্যে তোমরা সাইন পেন ব্যবহার করেছিলে নিশ্চয়ই, বা এখনও ব্যবহার করো অনেকেই। এই সাইন পেনের এই যে এখানে এইটা আমাদের যে নিবটা আছে, এখানে কিন্তু কালি রাখা আছে, এই কালিটা কিন্তু পড়ছে না, কারণ এর ভেতরে এক ধরনের সাইন পেনের মতোই একটা চিকন হচ্ছে পলিথিনের টিউবের মধ্যে, প্লাস্টিকের টিউবের মধ্যে তোমার তুলা গুজে দেওয়া থাকে বা স্পঞ্জ দেওয়া থাকে। তার কালিগুলো ওই স্পঞ্জে শোষিত হয়ে থাকে, যখন আমরা আস্তে আস্তে লিখি তখন ওখান থেকে চুইয়ে চুইয়ে মানে কি ওখান থেকে মানে কি নিষ্কাশিত হয়ে কালিগুলো তখন আমাদের বোর্ডে এসে লেখা হয়। ঠিক তাই এবার যদি আমি এটার মাথা কেটে দিয়ে এর মধ্যে বাইরে থেকে যদি আমি কি করি, পানি বা আবার কালি দিই, তাহলে কালি নিশ্চয়ই এখানে যেগুলো আছে ভেতরে সেগুলো আস্তে আস্তে চুইয়ে পড়বে, যত দিতে থাকবো ততই নিশ্চয়ই এখানে কি চুইয়ে চুইয়ে পড়বে না বলো তো? ঠিক তাই আমাদের এখানে আমরা যে কলামটা আমরা ব্যবহার করেছি নিয়েছি, এখানে যতই আমরা তরল ঢালতে থাকবো চুইয়ে চুইয়ে আস্তে আস্তে তরলটা পড়তে থাকবে। তো এখন ক্রোমাটোগ্রাফির জন্য আমাদের নমুনা লাগবে। নমুনাটা কেমন? মনে করো 3টা কালার মিশ্রিত করে আমি একটা কালার তোমাকে বানিয়ে দিয়েছি, 3টা কালার মিশ্রিত করে দিয়েছি। যদিও এখানে এভাবে সম্ভব হচ্ছে না, তরল কালার যদি 3টা মিশাই, লাল, সবুজ আর হচ্ছে নীল মিশাই, তাহলে নতুন এমন একটা তুমি কালার পাবা যেখানে তুমি লাল, নীল, কাল মানে কি এই সবুজের অস্তিত্বই পাবা না। তেমন 3জন মিশে নতুন একটা কালার হবে, যেখানে সে লালের প্রতিনিধিত্ব করবে না, সবুজও দেখা যাবে না, নীলও দেখাবে না, নতুন একটা কালার হয়ে যাবে। তাহলে এবার তুমি তো জানো না, আমি তোমাকে এরকম একটা নমুনা দিয়েছি, দিয়ে এবার বললাম এর মধ্যে কি কি কালার আছে তুমি সেপারেট করো। তাহলে তোমার কাজ কি হবে? এরকম আগে তুমি একটা কলাম রেডি করবা, স্থির মাধ্যম দিয়ে তুমি কলামটা রেডি করে নিবা। নেওয়ার পর এবার তোমাকে যে কাজটা করতে হবে, এবার খুব ভালো করে দেখো, এবার তুমি এই নমুনাটা কলাম প্রস্তুতির পর এখানে ঢেলে দাও। ঢেলে দিলে এর মধ্যে যে 3টা কালার আছে, সেই 3টা কালার এখানে চলে আসলো। সাপোজ এখানে 3টা কালারের যুক্ত নমুনাকে আমরা এখানে ঢেলে দিয়েছি। এখন যতক্ষণ পর্যন্ত এবার কি করলাম আমরা, এর মধ্যে সচল মাধ্যম এখন তোমার যে মানে জাতীয় যৌগ তুমি নিবা সেই অনুযায়ী তখন সচল মাধ্যম বাছাই করতে হয়। এগুলো নির্দেশনা দেওয়া থাকে যে কোন কোন যৌগের ক্ষেত্রে কোন জাতীয় পদার্থ নিতে হবে। ক্লিয়ার? তাহলে আমি ধরো এখানে ইথানল অথবা পানি যেটা ইচ্ছা ব্যবহার করতে পারি। মনে করো আমি এখানে সচল মাধ্যম হিসেবে মনে কর কাকে দেব, সাপোজ ইথানলই দিলাম, ইথানল। এবার এখানে নিশ্চয়ই এই যে আমাদের অধিশোষক, এখানে সিলিকা জেল দিয়ে হোক বা চক পাউডার বা অ্যালুমিনা যেটা দিয়ে অধিশোষক বানাই না কেন, 3টা কালার নিশ্চয়ই তাদের প্রকৃতি 3 রকম। এবার এই স্থির মাধ্যমের মধ্যে নিশ্চয়ই 3টা কালার সবাই একই রকমভাবে এখানে অধিশোষিত অ্যাবজর্ব হবে না। 3জন 3 রকমভাবে, কেউ খুব ভালোভাবে অধিশোষিত হবে, কেউ হালকাভাবে হবে, কেউ বা মধ্যমভাবে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। দেখো আমি যদি স্পঞ্জের মধ্যে দিয়ে, স্পঞ্জের ওপর যদি আমি মনে করো যে পানি ফেললাম, তাহলে পানিটা ঠাস করে পাস হবে। কিন্তু যদি মধু ফেলি, মধুটা কি আস্তে আস্তে যাবে, তাই না? যেমন তোমার হাতের ওপরই তুমি যদি 1 ফোঁটা এখানে পানি দাও, 1 ফোঁটা মধু দাও,
দিয়ে হাতটাকে এভাবে কাত করো। তাহলে সান্দ্রতা বা আঠাত্মতা আমাদের দুইজনের দুই রকম। এবার কোনটা আগে দৌড়াবে বলতো? পানির কণাটা আগে দৌড়িয়ে যাবে, কারণ এর সান্দ্রতা কম, তার মানে কি এর আঠাত্মতা কম। কিন্তু মধুটা কি আস্তে আস্তে গড়াতে গড়াতে যাবে, তাই না বলো তো? ঠিক তাই এখানে আমরা যে ধরনের আমরা অধিশোষকটা নিয়েছি, এখানে তিনটা রং যদি থাকে, তিনটা রং এই অধিশোষকের মধ্যে তিনটা ভিন্নভাবে কি হবে? অধিশোষিত হবে। তাহলে সেক্ষেত্রে এইবার আমরা যখন সচল মাধ্যম এখানে যোগ করে দেব, তাহলে এবার যার মনে করো যে সবচেয়ে কম অধিশোষিত হবে এই স্থির মাধ্যমে, সচল মাধ্যমের সাথে সে দ্রুত বেরিয়ে আসবে। এবার যেটা মধ্যম কোয়ালিটির, মিডিয়াম যেটা অধিশোষিত হয়েছে সেটা তারপরে বের হবে, আর সবচেয়ে বেশি অধিশোষিত হয়েছিল, সংযুক্ত হয়েছিল স্থির মাধ্যমের সাথে, সে সবার লাস্টে বের হবে। তাহলে এইভাবে আমরা কিন্তু তিনটাকেই কি সেপারেট করতে পারবো। অর্থাৎ ব্যাপারটা এইরকম, মনে করো আমি ধারাবাহিকভাবে এটা দেখাচ্ছি, এটা ভিডিও তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ওকে, এবার মনে করো তিনটা কালার, এই অধিশোষকের মধ্যে তিনটা কালার, তিনটা কালারের মধ্যে একটা মনে করো দিস ইজ লাল কালার, এরপর মনে করো আরেকটা সবুজ কালার, আর আরেকটা মনে করো দিস ইজ নীল কালার। একটু ভালো করে ড্র করি যেন ভালোভাবে বুঝতে পারো। হ্যাঁ, ওকে, তাহলে লাল পেলাম, সবুজ পেলাম, ওই কালারের মধ্যে আস্তে আস্তে যখন আমরা সচল মাধ্যমটা ঢালতে থাকবো, এইভাবে কালার সেপারেট হতে থাকবে। অর্থাৎ যতগুলো কালার থাকবে আস্তে আস্তে ভিন্নতা হতে থাকবে। ওকে, এবার মনে করো লাস্টে কি আছে? দিস ইজ নীল কালার। ওকে, তো এইরকম দিস ইজ। এবার যতই আমরা সচল মাধ্যম ঢালতে থাকবো, এবার কি হবে? এবার এই কালারগুলো ততই কি হবে? দৌড়তে থাকবে নিচের দিকে, কারণ সচল মাধ্যম যাবে যখন এই শোষকের মধ্যে দিয়ে পাস হতে থাকবে সচল মাধ্যমটা, তখন যেটা মনে করো এখানে আমরা কালার, এটাকে এ বললাম, এটা হচ্ছে বি বললাম, আর এটা হচ্ছে সি কালার। যদিও আমরা বুঝতেই পারছি লাল, নীল, সবুজ, বা সাংকেতিকভাবে তুমি এ বি সি দিয়েও বলতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এবার আমরা বলতে পারি এ কালারটা, এ কালার এখানে যে স্থির মাধ্যম তার মধ্যে বেশি শোষিত হয়েছে, বিটা মধ্যম কোয়ালিটির, আর সিটা সবচেয়ে কম শোষিত হয়েছে। তাহলে সবচেয়ে কম শোষিত হওয়ার কারণে এবার কি হলো? যেটা আমরা ইথানল সচল মাধ্যম হিসেবে দিয়েছি, এই ইথানল এর মধ্যে যখন পাস হচ্ছে, তখন সি এর সাথে ইথানলের কি অ্যাট্রাকশনটা ভালো হবে, অর্থাৎ সি ইথানলও নির্গত হবে, তার সাথে সাথে কি হবে? এই সি কালারটাও ইথানলের সাথে দ্রবীভূত হবে বা সেটা কি গমন করবে। সো তাহলে এবার আমরা নিশ্চয়ই পরবর্তী ধাপে যেটা পাবো, যদি ট্যাপটা ছেড়ে দিই আমরা, এই কালারগুলো আস্তে আস্তে নিচে নামবে, দ্রাবক মানে ইথানল এটাও তো আমাদের কি নিচে নামছে। সো তাহলে এবার আমরা যেটা পাবো, দেখো খেয়াল করো, ট্যাপটা ছেড়ে দিলে এইবার এখানে যদি আমরা টেস্ট টিউব রেখে থাকি, তাহলে টেস্ট টিউবে আমরা দেখতে পাবো যে কিছুক্ষণের মধ্যে এখানে ট্যাপটা ছেড়ে দিলে নীল কালার যা ছিল, নীল কালারের দ্রবণগুলো সব এখানে মনে করো কি হলো? সেপারেট হয়ে আসলো। ওকে, এবার তাহলে এখানে কি কি থাকলো পর্যায়ক্রমিকভাবে? এবার আমরা নিশ্চয়ই এই সবুজ কালারটাকে এখানে পাবো, সবুজটা আস্তে আস্তে নিচে নামবে সেপারেট হওয়ার জন্যে, আর তারপরে থাকবে দিস ইজ লাল কালারটা থাকবে। ওকে, এরপর আমরা যতই দ্রাবক ঢালতে থাকবো, তার মানে কি এই কালারটাকে আমরা সম্পূর্ণরূপে সেপারেট করতে পেরেছি, এটা সি কালার সেপারেট হইল। এবার পরবর্তীতে এই কাজটা এরকম করতেই থাকলে আমরা পরবর্তী ধাপে যেটা পাবো, সেটা এবার আমাদের কোন কালারটা আলাদা হবে তোমরা বলো তো? এবার নিশ্চয়ই পর্যায়ক্রমিকভাবে এবার আমরা সবুজ কালারটাকে আমরা কালেকশন করতে পারবো। তো ধরে নিচ্ছি আমরা সবুজ কালার এখানে সেপারেট করতে পারলাম। নেক্সট এবার আমাদের বাকি থাকলো শুধু লাল কালার। এই লাল কালারটাও নিশ্চয়ই আস্তে আস্তে অধিশোষিত হয়েছিল বেশি, সে ইথানলে দ্রবীভূত কম হবে, কিন্তু দেরিতে হবে, ঠিক আছে। এবং লাস্ট পর্যায়ে কী হলো? এবার আমরা যদি এই প্রক্রিয়াটা চলতেই থাকে, লাস্ট অপশনে আমরা যেটাকে পাবো সেটা হচ্ছে কি এই এ কালার যেটা, সেইটাকে আমরা সম্পূর্ণরূপে এখানে আলাদা করে সেপারেট করে নিতে পারবো, ঠিক আছে। সো তাহলে এটা সি কালার, এটা বি কালার, আর এটা হচ্ছে কি এ কালার।
এটাই ছিল আমাদের ক্রোমাটোগ্রাফির মূলনীতি, যে এখানে আমাদের কি সিস্টেমেটিকভাবে যদি একটা কমপ্লেক্স কালার থাকে, অর্থাৎ অনেকগুলো কালারের মিশ্রণ থাকে, সেটাকে আমরা কি করব, স্থির মাধ্যমের সাপেক্ষে কলামে তাকে প্রয়োগ করে সচল মাধ্যম প্রয়োগের মাধ্যমে কি করব, অধিশোষকে এই কালারগুলো এক একজনের কি অ্যাবজর্পশন এক এক রকম হওয়ার কারণে আমাদের নিশ্চয়ই সচল মাধ্যমে কি হবে, তার সচল মাধ্যমের সাথে তার দ্রবীভূত হওয়ার প্রবণতা তিনটা কালারের কি তিন রকম হবে। ফলে যেটা সবচেয়ে বেশি কম শোষিত হবে সে সচল মাধ্যমের সাথে আগে সেপারেট হবে, তারপরে মধ্যম, তারপরে কি লাস্টেরটা কি সবার শেষে কি হবে, আলাদা হবে। তাহলে এইভাবে আমরা একটা জটিল মিশ্রণ থেকে, কালারের মিশ্রণ থেকে তাদের উপাদান কালার সমূহকে সেপারেট করতে পারবো। এইবার এই বিষয়টা তোমরা আরেকটা সিস্টেমের মাধ্যমে তোমরা জানতে পারবে যে কোন কালারটা আগে সেপারেট হবে, কোন কালারটা আগে দ্রবীভূত হবে, এটা আমরা জানতে পারবো পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে। পেপার ক্রোমাটোগ্রাফির যে সিস্টেম, সেই সিস্টেমটাও আমরা কিন্তু, যদিও এটা ভিডিও আমি তোমাদেরকে, অর্থাৎ কি এইটার যে প্র্যাকটিক্যাল ক্লাসে করলে যেমনটা হয়, অর্থাৎ ল্যাবে কাজের যে ধারাবাহিক যে চিত্র, অর্থাৎ ল্যাবে আমি কাজ করছি সেটারই ভিডিও কিভাবে করা হয়। যেহেতু ইন্টারমিডিয়েট সিলেবাসে আসলে এই ক্রোমাটোগ্রাফি বা আরও কিছু জিনিসগুলো আছে, এগুলো তোমাদের কলেজ ল্যাবরেটরিতে কখনোই সম্ভব না। তাহলে এইগুলো কেবলমাত্র অনার্স লেভেলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এগুলো করা হয়। তো এইগুলো আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ার সময় আমরা ধারাবাহিকভাবে এই প্র্যাকটিক্যালগুলো আমাদেরকে করতে হয়েছে, হাতে কলমে শিখতে পেরেছি। তাই আমি তোমাদেরকে সরাসরি যন্ত্র দেখাতে না পারলেও আমি ড্রয়িং করে তোমাদেরকে এই বিষয়ের ওপর কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি, যদিও আমি এইটার ল্যাবরেটরির প্রসেসিংয়ের যে ভিডিওটা সেটাও তোমাদের জন্য থাকছে, তোমরা একটু দেখে নিতে পারো যে কিভাবে কলামটা কিভাবে রেডি করা হচ্ছে, তারপরে পর্যায়ক্রমিকভাবে এই কলামটা রেডি করার পর যে পৃথকীকরণ ফানেলে এক্ষেত্রে কিভাবে সচল মাধ্যম দেওয়া হচ্ছে, তারপরে কিভাবে কালারগুলো সেপারেট হচ্ছে। নিশ্চয়ই এইটা পরবর্তী তোমরা যে ভিডিওটা সেট করে দিচ্ছি এটাতে তোমরা একটু দেখে নাও। ওকে, Alright, so I want to show you guys how to do a column chromatography, which is going to be used to separate components of a mixture. What you would do first is do a TLC of your mixture and make sure that you get a solvent that separates things out pretty well. So this is just something I just made up, it's food dyes, but here's a TLC that I did of it, and it's this stuff. You can see purple, so that purple is made up of a pink and a blue. So here's the TLC, and the pink and the blue are separating pretty well, so I think I'm going to use this just to show you. So TLCs are on a plate of silica gel, so we're going to do a column of silica and gel instead, and that'll do basically the same principles that are going on in the TLC. So here's a column, and the first step will be to add a bunch of silica gel to it. So in a funnel, and let's first just add a whole bunch. And I've just said that something like six inches high, roughly, something like that is probably okay. Then let's dump that into. Okay, so then you would have made up a whole bunch of your TLC solvent, and so Dave made up a bunch for me, and so just get a whole bunch of that ready. I don't know if that's enough. So then you're going to pour this in and make a slurry of the silica gel and your solvent, and it gets kind of chunky there. You do want it to move around quite a bit, so add enough. Okay, so get some solvent ready, and then what you'll do is you're gonna swirl this, swirl, pour it in there real quick, and then it's all gonna drop down. Okay, and this is the one step that people typically try to be too careful, because I know chemistry, you try to be like, just pour it in really carefully. This is the one step you don't want to do it carefully. You actually want to go swirl, dump, like get it in there real quick.
Also, when you dump, this is kind of creates a seal, so you might want to lift that up a little bit, dump it in there, right? And then when you dump it in, the solvent is going to start evaporating away, and so it can kind of just leave a whole bunch of residual silica all on there. So you're going to dump it, and then you're going to right away start rinsing the sides down so that the silica gel all goes down. Okay, so are we ready? This is actual proper technique to to dump it really quick. Ready? Here we go. Dump. All right, and now the quick step. So all that stuff will evaporate and kind of stick on there. So, you know, quickly we want to rinse it all down. All right, so let's say I rinsed all that down and most of it is kind of down here. Then you can open this up, and then we want to sort of start packing this column. You do want to whack at it a little bit too. There might be little air bubbles that are stuck in there. You do want to try to get the air bubbles out, have it all settle down. Okay, so then we want to kind of squish it together to pack it, and it's dripping. It does drip somewhat, but we can use pressure to really force it down and kind of compress it together. So connect this on the air, and you can adjust it over here if it's too strong. You know, you could tighten it up or loosen it. But if we stick this on here, and you look, it's probably going to drip out quicker, right? You see how it's going a little bit faster. So we're using a bit of pressure to compress it. Great, so I think now we're ready to stick our stuff on there. So here would be this food dye stuff this purple stuff that I'm going to try to separate on this. If it's a liquid, you just add it directly. If you have a solid, like let's say I had this kind of solid that I wanted to use on this, you would try to dissolve it in a little bit of the same solvent that you use for the column. But you'd want to test it out. If it doesn't dissolve in that solvent, then you can't really use it. What you then use instead is a little bit of dichloromethane, little bits, like not much. You know, try to make it like that much liquid, just barely dissolved. So that's what we're going to do for the ferrocene lab, is a tiny little bit of dichloromethane, and then that will go on. Okay, so here's my food dyes. So I'm going to drip this on here. You don't want to drip it down the sides, and this time we want to try to drip it like directly onto the sand, and gently. You don't want to squirt it on there, because then you make a little indent in the column. And we're going to try to not get it down the sides, but I bet I will. But let's see if I can not. So I'm going to try to gently get it like right directly on the sand. Just drip it down, trying not to splash on the sides or rinse it down the sides. Ooh, that's so pretty. Say now, let's try it. So I'm going to try to be a little gentle, dripping it down the sides, kind of gently. I'm not messing it up, am I, Dave? Nope. I don't think so. So then I'm okay. Dave, are you kind of seeing how I'm doing this on the side? I am now. Okay. You see, so not just like pouring it in, streaming it in, but dribbling it down the sides. And I can pour it kind of quicker when I know I'm not going to ruin that layer. You could fill this whole thing up. I don't know how much I'm going to use, so I'm just going to do some just to have some there. Okay. All right. So now I think we'd be ready to start, you know, running the column basically. If the stuff that you're looking for is not colored, then you kind of have no idea when it's coming out. So you'll want to start collecting it right away, because you have no idea when it's coming out. If it was colorless, is that what I said? Colorless. So we would position like a, you know, test tube rack underneath this, and we just start collecting it into test tubes. And when it fills, you move to the next one, right? This, though, fortunately, is colored, so I kind of know that nothing's happening right now.
So I can just, you know, start streaming this stuff out and waiting for something that's colored to make its way towards the bottom. Should be noticing a separation of colors. We started out purple, but we're seeing pink and blue. And if I get the TLC, this is my TLC. I had pink, basically like an upside down TLC plate, right? So the pink is going first or fastest and the blue's lagging behind. If this works out great, I'll get a little gap between the pink and the blue, and I'd be able to separate the pink into one container and the blue in a different one. That's sort of the goal. Okay, so now, whoop, don't drip. Now I want to actually start collecting it. So let's put a bunch of, hey Tony. That's pretty. It is pretty, isn't it? Okay, so I've got to raise this up, and eventually that pink stuff's going to start coming out. This also, whether you use big or small test tubes, really depends on how much stuff you have. Like here would be a smaller test tube rack if you had tinier quantities, I think. You know, so it's just kind of is a judgment call of whether you use big or small test tubes. You also don't have to fill them all up completely. Like let's say, I want to switch it. Okay, I'll switch it over. Start collecting in the next tube, you know? And the point here is we're trying to separate pink from blue, so smaller quantities can be good, right? Because what if, you know, eventually here you get purple where they're both overlapping. You know, if you've switched the test tubes enough, you'd be able to kind of, you know, throw away the ones where they overlapped. Okay, here's another thing to look at. So Dave, I was strumming along, just doing my thing, and then look up here, I'm getting really close, right? So it's easy when you're doing all that to forget that you can't let this go below that level. So when it gets close, you do have to fill it up, right? So let me do a little bit of that. All right, keep going. Now we've got separation, right? Somewhat. So pinkish, and again looking at the TLC plate, pink came out first, and then we've got some blue, and I think that's purple. What do you think, Dave? Looks pretty purple to me. It looks purple to me, which probably means there wasn't a great separation and they started coming out together. If we cared about the pink one, we would want to take the pink ones, right? And like kind of collect them together. But what about that one? Should we take it or should we not? I don't know. So what you would do is you would do TLC of each of these and run them side by side and see, is there really blue in there? If there is, you don't want it. You would throw it away. And you would only take the ones that are pink. এবারে হেডিং দাও পেপার ক্রোমাটোগ্রাফি। পেপার ক্রোমাটোগ্রাফি। ওকে, পেপার ক্রোমাটোগ্রাফির এটার নমুনাটা দেখো, এটা বাড়িতেও আমরা প্র্যাকটিক্যাল করতে পারি। পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে আমরা সহজে বাসাতে আমরা এই সেপারেশনটা করতে পারবো, তবে তোমাকে কালারগুলো কিন্তু অবশ্যই কিন্তু পারফেক্টলি চয়েস করতে হবে বা থাকতে হবে, তাতে যে কোনো কালি দিলেই তো হবে না। হ্যাঁ, তো পেপার ক্রোমাটোগ্রাফির জন্য আমাদের স্থির মাধ্যম হিসেবে স্বাভাবিকভাবে স্থির মাধ্যম হিসেবে আমরা যেটা করি সেটা হচ্ছে কি হোয়াটম্যান ফিল্টার পেপার। হোয়াটম্যান ফিল্টার পেপার, যাকে কি করা হয় পানিতে ভিজিয়ে পানিকে স্থির হিসেবে, অর্থাৎ ফিল্টার পেপারের মধ্যে পানি শোষণ হয়। কথা ভালো করে শোনো, যেমন আমরা যদি স্পঞ্জ নিই, স্পঞ্জের মধ্যে আমরা এবার কি করলাম, পানি দিলাম, তাহলে স্পঞ্জের মধ্যে পানি শোষিত হয়ে থাকে না বলতো? এই পানিটা যেটা শোষিত হয়ে থাকলো, এই হোয়াটম্যান ফিল্টার পেপার টিস্যু পেপারের চাইতে একটু মোটা, তোমরা দেখে থাকবে। এই হোয়াটম্যান ফিল্টার পেপারের মধ্যে যদি আমরা কি করি পানি দিই, তাহলে এই পানি শোষিত হওয়ার পর এই পানিটা ওখানে স্থির হয়ে থাকে। এটা হচ্ছে স্থির মাধ্যম হিসেবে কাজ করে।
আর এরপরে কি করা হয়, যে কোনো জৈব দ্রাবক এখানে দেওয়া হয় যেটা আমাদের সচল মাধ্যম হিসেবে কাজ করে। তবে আমরা এইটাকে সিম্পলি যদি টেস্ট করতে চাই তাহলে আমরা জাস্ট হোয়াটম্যান ফিল্টার পেপারকে স্থির মাধ্যম হিসেবে নেব, স্থির মাধ্যম হিসেবে, আর সচল মাধ্যম হিসেবে আমরা পানিকে ব্যবহার করব। এটা খুবই সস্তা কমন পরীক্ষা করার জন্য, কিন্তু ল্যাবরেটরিতে যদি আমরা কোনো করতে চাই এগুলো, তাহলে সেক্ষেত্রে হোয়াটম্যান ফিল্টার পেপারকে পানিতে শোষণ করে সেটা স্থির মাধ্যম হিসেবে তৈরি করা যায়, এবং কি আমরা সচল মাধ্যম হিসেবে যে কোনো জৈব দ্রাবককে আমরা ব্যবহার করতে পারি। তো এখন আমরা সিম্পলি টেস্ট করার জন্য আমি তোমাদেরকে যে ভিডিওটাও দেব এই পেপার ক্রোমাটোগ্রাফির, এখানে স্থির মাধ্যম হিসেবে আমরা শুধুমাত্র ফিল্টার পেপারকেই কাজ করিয়েছি এবং সচল মাধ্যম হিসেবে পানিকে কাজ করাবো। সো কি হয় ব্যাপারটা দেখো, আমি একটু ড্রয়িং করছি, তারপর তোমরা ভিডিওটা হুবহু দেখে নাও। তো হোয়াটম্যান ফিল্টার পেপার এইটা বিষয়টা হচ্ছে এইরকম। দেখো আমি হোয়াটম্যান ফিল্টার পেপার মনে করে নিলাম, দিস ইজ একটা ফিল্টার পেপার কেটে নিলাম এরকম, হ্যাঁ। আচ্ছা, এবার এই হোয়াটম্যান ফিল্টার পেপারে আমরা নমুনা কালারটা দেব। এটা হচ্ছে স্থির মাধ্যম ফিল্টার পেপারটা, নমুনা কালার। তার জন্য আমরা এখানে একটা মার্জিনাল আমরা দাগ দিয়ে নিচ্ছি যে এখান থেকে, কারণ দৌড় প্রতিযোগিতা যদি হয়, বলো তো দৌড় প্রতিযোগিতা হইলে সব প্রতিযোগিতা একটা লাইনেই তাকে দাঁড়িয়ে থাকতে হয় নাকি? যে একটু মোটু তাকে কি বলবো যাও তুমি 10 হাত আগিয়ে থাকো, এরকম কি বলা যাবে? তাহলে তো প্রতিযোগিতা হইল না, ঠিক কিনা? তাহলে আমরা যেহেতু এখানে প্রতিযোগিতা করব কে আগে আমাদের কি মানে সেপারেট হবে, তার জন্য আমরা কি করলাম, মনে করো আমাদের দুইটা কালার আছে। একটা কালার হচ্ছে এই সবুজের সাথে মনে করো দিস ইজ মনে করো যে হলুদ কালার, হ্যাঁ এটা হলুদ, কালোটা হলুদ মিশিয়ে দিয়েছি। এটা একটা কালার, এটা কালার নাম্বার 1, দিস ইজ কালার C1 মিশ্রণ, হ্যাঁ কালার মিশ্রণ। আর আরেকটা মনে করো যার মধ্যে কি আছে, একটা হচ্ছে লাল আছে আর একটা হচ্ছে মনে করো নীল মিশে আছে, ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে কালার নাম্বার 2 C2। ওকে, তো এবার আমরা এখানে আসলে বোর্ডে দেখানো আর সচিত্র ভিডিও দেখানো সেটা হচ্ছে কি আমাদের সবচেয়ে বেশি ইজি প্রকাশ করার জন্য। তো সেটাও তোমরা এই কিছুক্ষণ পরে এটার পরেই তোমরা দেখতে পাবো আসলে কিভাবে যাচ্ছে বা কিভাবে হচ্ছে। তো মনে করো আমি এখানে দুটি নমুনা মার্কার পেনের যে কালি সেটা হচ্ছে মনে করো একটা হচ্ছে ব্রাউন কালার নিলাম, দিস ইজ এর মধ্যে কে কে মিশে আছে, রেডের মধ্যে আছে মানে দিস ইজ এইটা আর এইটা আছে, হ্যাঁ। আর আরেকটা সবুজের মধ্যে কে আছে, কালো আছে, কালো আছে, সবুজের মধ্যে কালো। ওকে, এবার যখন আমরা এইটাতে একটা বাটিতে বা একটা গ্লাসের মধ্যে দিয়ে, গ্লাস বা একটা কন্টেনারের মধ্যে এবার মনে করো পানি রাখা আছে, এই কন্টেনারের মধ্যে পানি রাখা আছে। আচ্ছা, এবার বলতো এই ফিল্টার পেপারটাকে যদি পানিতে চুবাই, স্পর্শ করায়, তাহলে পানি নিশ্চয়ই কি শোষণ করবে, পানি শুষবে ফিল্টার পেপার, তাহলে পানি নিশ্চয়ই মানে চলতে চলতে শোষণ করতে করতে পানি দূরত্ব অতিক্রম করবে, তার মানে ভিজিয়ে দিবে এই টোটাল টিস্যু পেপার বা ফিল্টার পেপারকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পানি মনে করো ভিজাইতে 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 বেরোতে মনে করো এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করলো, তাহলে পানিকে আমরা বলছি দ্রাবক। কি বলছি বলো তো? দ্রাবক, যে দ্রবীভূত করবে। তাহলে দিস ইজ দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আমরা দেখে নিলাম। দিস ইজ সাপোজ মনে করো পাইলাম হচ্ছে কত দূরত্ব, x দূরত্বে গেল। এবার যখন এই পানি পাস করবে তার মানে এই দ্রাবকের মধ্যে এই যে কালার যে নমুনা দ্রবগুলো আছে এরাও কিন্তু দ্রবীভূত হবে। তার মানে কি পানি শোষণ করে উপরে উঠতে থাকবে। এই কালারগুলোর মধ্যে যে কালার যার মনে করো শোষণ কম, যেমন এর আগেও আমরা কলামের মধ্যে দেখলাম যে অধিক শোষিত হয়েছিল সে পরে পাস হয়েছে, আর যে কম শোষিত হয়েছিল সে আগে কিন্তু সচল মাধ্যমের সাথে নির্গত হয়েছিল, তাই না বলো তো? ঠিক তাই এই পানিটাও যখন আমার দৌড়াবে শোষণ করে যাবে, এখানকার কালারের যার অধিশোষণ কম, তার মানে ফিল্টার পেপারে যে কম অধিশোষিত হবে সে পানির সাথে কম দৌড়াবে, আর যেটা কম শোষিত হবে সে বেশি দৌড়াবে। তাহলে ধরে নিচ্ছি আমরা দেখতে পেলাম যে এরকম পাওয়া যাচ্ছে। এর মধ্যে কি কি আছে, দিস ইজ নীল কালার এই পর্যন্ত দৌড়ালো, আর লাল কালার দেখা যাচ্ছে এখান থেকে সেপারেটেড হইল, ক্লিয়ার? এই তার মানে এখানে কিন্তু তুমি পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে তুমি বুঝতেই পারবে যে আসলে এর মধ্যে কোন কোন কালার আছে আর এর মধ্যে কে আগে দৌড়াবে। কথা কি বুঝতে পারছো? অনুরূপভাবে আমরা এইটার মধ্যে কি পাইলাম, মনে করো এইটার মধ্যে পেলাম হচ্ছে কালোটাকে পেলাম, আর এর মধ্যে ছিল হচ্ছে সবুজ, সেটাও সেপারেট হলো, তার মানে সবুজ এবং কালো।
তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই নমুনাতে এ বেশি দৌড়াইছে, সাপোজ এটা এ দূরত্ব আর এটা মনে করো দিস ইজ বি দূরত্ব। তাহলে এখান থেকে বোঝাই যাবে যে কোন কোন কালার আছে, কে বেশি শোষিত হবে, কে কম শোষিত হবে। তাহলে এবার আমরা বুঝতে পারছি এই নীল কালারটা শোষিত বেশি, এই জন্য এ দৌড়িয়েছে কম, নির্গত হয়েছে কম, কিন্তু এর হচ্ছে কি অধিশোষণ কম হয়েছে স্থির মাধ্যমে, তাই সচল মাধ্যমের সাথে সে বেশি মানে দূরত্ব অতিক্রম করেছে। ক্লিয়ার? তার বোঝা যাচ্ছে এই দুইটা নমুনার মধ্যে লাল কালার আগে সেপারেট হবে, নীল কালারটা পরে হবে। আর এই নমুনায় বোঝা যাচ্ছে কালোটা পরে সেপারেট হবে আর সবুজটা আগে পৃথক হবে। ক্লিয়ার? তাহলে পেপার ক্রোমাটোগ্রাফি এটা ইজিলি 3 থেকে 5 মিনিটের মধ্যেই করা যায়। তাই তুমি একটা নমুনা নিয়ে খুব সহজেই আগে তুমি টেস্ট করে নিতে পারবে যে এর মধ্যে কোন কোন কালার আছে আর কে আগে সেপারেট হবে। তাহলে তুমি যে পৃথকীকরণ ফানেল অর্থাৎ তোমার যেটা আমরা কি করলাম ক্রোমাটোগ্রাফির যে কলাম ক্রোমাটোগ্রাফিতে আমরা টেস্টটা করলাম, কলাম ক্রোমাটোগ্রাফি এই প্রসেসটা হচ্ছে লং প্রসেস, অর্থাৎ এটা সময় লাগে, আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টাও কোনো কোনো সেপারেশনে লেগে যায়। কিন্তু পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে তুমি 2 থেকে 5 মিনিটের মধ্যে তুমি টেস্টটা করে নিতে পারবে যে এর মধ্যে কোন কোন কালার আছে আর কোনটা আগে সেপারেট হবে। কথা কি বুঝতে পেরেছ? তাহলে এইবার তোমরা এই পেপার ক্রোমাটোগ্রাফির ভিডিওটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে এখানে কিভাবে আসলে আমি তো এখানে চিত্র জাস্ট ড্র করলাম, কিন্তু এটা যে সচল যাচ্ছে এটা দেখানো যাচ্ছে না, ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। তাহলে নিশ্চয়ই এখান থেকে দেখলে তোমরা বুঝতে পারছো যে বা পারবে যে কিভাবে আসলে আমাদের প্র্যাকটিক্যালি কাজ হয়।
প্রিয় শিক্ষার্থী, তোমরা তাহলে এতক্ষণ যে ভিডিওটা দেখলে সেই ভিডিওটার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারলাম, দুটো ভিডিওই তোমাদেরকে দেখানো হলো। একটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যে কিভাবে আসলে কালারযুক্ত নমুনার মধ্যে থেকে বিভিন্ন কালারগুলো কিভাবে সেপারেট করা যায়। ওকে, এছাড়া কলাম ক্রোমাটোগ্রাফির মাধ্যমে তোমরা কিন্তু বুঝতে পারলে যে এখানে আমাদের একাধিক কালার থাকলে কিভাবে স্থির মাধ্যম তৈরি করা হয়, কিভাবে সচল মাধ্যম দেওয়া হয় এবং কিভাবে কালারটা আস্তে আস্তে সেপারেট হচ্ছে সেইটার সচিত্র আমি ভিডিও বা ল্যাবে কাজ করার যে পদ্ধতি এটা তোমাদেরকে দেখালাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এইবার পেপার ক্রোমাটোগ্রাফিতে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি, যে এখানে আমরা যে কালারগুলো যে সেপারেট হচ্ছে, এতে এই কালারগুলোর দূরত্ব অতিক্রমের যে একটা রেশিও আছে, বিজ্ঞানীরা এগুলোর মান হিসাব করে দেখেছেন এবং এই দূরত্বের হিসাব থেকে তখন কিন্তু কালার কোডগুলো বের করা যায়, তার মানে এখানে কোন কোন কালার আছে। সো এই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে এটাকে বলা হয় যে আমাদের কালারগুলোর দ্রাবকের সাপেক্ষে দ্রবের অতিক্রান্ত যে দূরত্বের অনুপাত সেটাকে বলা হয় RF। RF বলতে রিটেনশন ফ্যাক্টর। কি ফ্যাক্টর বলতো? রিটেনশন ফ্যাক্টর, অর্থাৎ দ্রাবকের সাপেক্ষে দ্রবের অতিক্রান্ত দূরত্বের অনুপাত বোঝাতে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি, লিখো দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। সেক্ষেত্রে আমরা যদি নমুনা, প্রথম নমুনার ক্ষেত্রে বলি, এটা হচ্ছে ফার্স্ট নমুনা আর এটা হচ্ছে সেকেন্ড নমুনা। প্রথম নমুনার ক্ষেত্রে আমরা যদি বলি, প্রথম নমুনা এর ক্ষেত্রে দেখো তো, দিস ইজ RF ইজ ইকুয়াল দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। প্রথম দ্রবটা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে A, আর দ্রাবক হচ্ছে পানি, যেটা আমাদের সচল মাধ্যম হিসেবে কাজ করেছে, দ্রাবক দ্রবীভূত করছে, সেটার অতিক্রান্ত দূরত্ব x। এবং একটা কথা মনে রেখো, যেহেতু দূরত্বের একক সেন্টিমিটার হোক, মিটার হোক বা মিলিমিটার যেটাই হোক না কেন, এটাও দূরত্ব একই জাতীয় আমাদের রাশিমালা, তাই এখানে কোনো একক থাকবে না, যে মানটা পাবো সেটার কোনো একক থাকবে না। অনুরূপভাবে নমুনা, দ্বিতীয় নমুনার ক্ষেত্রে RF রিটেনশন ফ্যাক্টর, সেটা আমরা পাবো কি, এটার অতিক্রান্ত দূরত্ব B বাই হচ্ছে x। তাহলে এক্ষেত্রে আমরা জ্ঞাতব্য বিষয় কয়েকটা পেলাম। এই নমুনার অর্থাৎ অনুপাত থেকেই কিন্তু কালার কোডগুলো বের করা যায়, এগুলো আরও বিস্তারিত প্র্যাকটিক্যাল বিষয়। ওকে, সো এবার তাহলে আমরা এই রিটেনশন ফ্যাক্টর, এটার আমরা বলতে পারি এটা এককবিহীন হবে এবং সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে RF এর মান 1 এর চাইতে কী হয় বলো তো, ছোট হয়। কারণ সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি, দ্রাবক সবসময় অতিক্রান্ত দূরত্ব বেশি দূরত্ব অতিক্রম করে থাকে। তাহলে যেহেতু দ্রাবকের পরিমাণ বেশি, সেটা যদি ভাগ দেওয়া হয় ছোটোটাকে, তাহলে নিশ্চয়ই 1 এর চাইতে ছোট হয়। তবে কোনো ক্ষেত্রে হতেও পারে যে কোনো একটা উপাদান দ্রাবকের মতোই দূরত্ব অতিক্রম করতে পারে, সেক্ষেত্রে RF কখনো 1 হয়ে যেতে পারে। ক্লিয়ার? তবে এটার পরিমাণটা বা এটার সংখ্যাটা খুবই কম, ম্যাক্সিমাম ক্ষেত্রে RF এর মান 1 এর চাইতে কি হয়, ছোট হয়। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এখানে ছিল আমাদের কি, যে ক্রোমাটোগ্রাফির সম্বন্ধে আমাদের বিস্তারিত যে ধারণাগুলো ছিল সেইগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। তাহলে মূল ব্যাপারটা হচ্ছে কি, যদি কোনো কালারযুক্ত নমুনা থাকে, সেখান থেকে আমাদের মৌলিক কালারগুলোকে বা উপাদান কালারগুলোকে সেপারেট করতে বলে, তাহলে আমাদের যদি এরকমটা হয় যে কোনো একটা উদ্ভিদ থেকে তোমার বিভিন্ন ধরনের কালার পিগমেন্ট সেপারেট করতে হবে, তাহলে তোমাকে কলাম প্রস্তুত করতে হবে। কলাম প্রস্তুত করে স্থির মাধ্যমের সাপেক্ষে সচল মাধ্যম যোগ করতে হবে। এইভাবে আমরা কি করতে পারবো, সময়ের সাপেক্ষে দেখতে পাবো যে কালারগুলো আস্তে আস্তে সেপারেট হবে। এবং এইভাবে আমরা নমুনাগুলোকে সংগ্রহ করে, কালারগুলোকে ইন্ডাস্ট্রিয়ালি সংগ্রহ করে তখন পোশাক শিল্পে, ডাইং শিল্পে অর্থাৎ রং শিল্পে এইগুলোতে কিন্তু ব্যবহার করা হয়। বাড়িতে যে আমাদের রং করা হচ্ছে, তাহলে এই রঙগুলো তো নিশ্চয়ই এক একটা কালার এক এক রকম না বলো তো, তাহলে এইগুলো নিশ্চয়ই কি করা হয়, এগুলো উদ্ভিদ থেকে সংগ্রহ করা হয়, বিভিন্ন জাতীয় রঞ্জক পদার্থগুলো, এছাড়াও কেমিক্যালি তৈরি করা যায় এগুলোকে। ঠিক আছে, তাহলে আমরা আজকে যে ক্লাসটা শিখলাম সেটা হচ্ছে কি, রং সেপারেশনের ওপর আমাদের বিস্তারিত ধারণাটুকু আমরা নিতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে এই বিষয়টা ভিডিও ক্লাসটা বারবার করতে হবে তোমাদেরকে এবং কি এটা ব্রেনের মধ্যে আয়ত্তে রাখতে হবে। যদি বুঝে করো তাহলে জিনিসটা মাথার মধ্যে থাকবে, মুখস্থ করার এখানে কিছু নাই। তো আজকে আশা করছি তোমরা ক্লাসটা খুব ভালো বুঝেছো এবং আজকের ক্লাসে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।